হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা মন দিয়ে করছো। দেখো, আজকে আমি তোমাদের চলতরিতের দ্বিতীয় পাঠ থেকে শুরু করছি। ওহমের সূত্র আগে পর্যন্ত হয়ে গেছে, আজকে ওহমের সূত্র থেকে শুরু করছি। ওহমের সূত্র জার্মান বিজ্ঞানী যেমন ওহম 1827 খ্রিস্টাব্দে প্রথম লক্ষ্য করেন যে কোনো পরিবাহীর দুই প্রান্ত এ এবং বি, দুটি প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে যদি বিভবের পরিবর্তন হয় তাহলে বিভব পার্থক্য হচ্ছে দুই প্রান্তের মধ্যে। তাহলে এই বিভব পার্থক্য যত কম বেশি হবে এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার পরিমাণ সেইভাবে কম বেশি হবে। তাহলে বিভব প্রভেদের সঙ্গে পরিবাহীর প্রবাহমাত্রার একটা সম্পর্ক নিরূপণ করান, যেটাকে ওহমের সূত্র হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে ওহমের সূত্রটা কি আমরা যদি সংজ্ঞানুসারে বলি, ঠিক সংজ্ঞা তো নয়, সূত্র যদি ব্যাখ্যা করতে বলা হয় তাহলে সূত্রটা কীভাবে বলবো আমরা? পরিবাহীর যদি তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা কি? পরিবাহীটি তরল, গ্যাসীয়, কঠিন, এগুলো হচ্ছে ভৌত অবস্থা। এই অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহ মাত্রা, দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে এ থেকে যদি বি এর দিকে যায় তাহলে এ বিন্দুর বিভব বেশি হবে। তাহলে আমরা বিভব প্রভেদ সমান কী লিখব? ভি এ মাইনাস ভিবি। এটাই হচ্ছে বিভব প্রভেদ। এটা কার সঙ্গে সমানুপাতিক? এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। তাহলে এইটা সমানুপাতিক আই। এইটাই হচ্ছে ওহমের সূত্রের রূপ। গাণিতিক রূপ যদি ব্যাখ্যা করা হয় তাহলে কি পাবো আমরা? ভি এ মাইনাস ভিবি সমানুপাতিক আই পেলাম। এই ভি এ মাইনাস ভিবি এই পরিবর্তনটাকে যদি ভি হিসেবে নেওয়া হয় তাহলে ভি সমানুপাতিকটা সমান দিলে একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসবে, যেটাকে আমরা কে হিসেবে ধরে নিচ্ছি। তাহলে ভি সমান হচ্ছে কে আই, যেখানে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক। এই কে এর মান কোনো নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহমাত্রার অনুপাতটাই হচ্ছে কে এর মান। কোনো নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে যদি বিভব প্রভেদ বাড়ানো হয় তাহলে প্রবাহমাত্রা বাড়ে, তার ক্ষেত্রে কেটা কনস্ট্যান্ট। বিভব প্রভেদ যেভাবে বাড়ানো হবে প্রবাহমাত্রা সেভাবে বাড়বে। তাহলে কেটা কার উপর নির্ভর করছে? কেটা সাধারণত পরিবাহী উপাদানের উপর নির্ভর করছে। তাহলে এই কে এর মান, কে সমান আমরা কি লিখছি? ভি বাই আই। তাহলে কে এর মান কখন পরিবর্তন হবে? যদি আমরা ভিটাকে কনস্ট্যান্ট রাখি, দুই প্রান্তে, কোনো পরিবাহীর দুই প্রান্তে একই বিভব দেওয়া হচ্ছে, দুই প্রান্তে একই বিভব নয়, বিভবের যে বিভব পার্থক্য সেইটা সবসময় একই রাখা হচ্ছে। কোনো একটি পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা বিভব পার্থক্য ধরে নিই 20 ভোল্ট, আরেকটি পরিবাহীর ক্ষেত্রে এই 20 ভোল্ট রেখে যদি আমরা তড়িৎ প্রবাহমাত্রা গণনা করি তাহলে বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে আই এর মান বিভিন্ন হচ্ছে। তাহলে আই এর মান বিভিন্ন হলে কে এর মান বিভিন্ন হবে। তাহলে আই যদি বাড়ে কে এর মান কমবে, আর আই যদি কমে কে এর মান বাড়বে। অর্থাৎ আইটা বাড়লে কে এর মান কমছে, উল্টোটা যদি আমরা ধরি কে এর মান যখন বাড়ছে আই এর মান কমছে। তাহলে কেটা বাড়া মানে তড়িৎ প্রবাহমাত্রা কমছে। তাহলে কেটা এমন একটা ধর্ম যেটা তড়িৎ প্রবাহমাত্রাকে বাধা দিচ্ছে। তাহলে কেটা কিভাবে ধরা হচ্ছে?
যে কেটা এমন একটি ধর্ম যার জন্য তার তড়িৎ প্রবাহমাত্রাকে বাধা দিচ্ছে, মানে রোধ, পরিবাহীর রোধ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তখন কে আর না লিখে রোধ এর ইংরেজি হচ্ছে রেজিস্ট্যান্স, এইখান থেকে আর ধরে নেওয়া হচ্ছে। তাহলে আর সমান হচ্ছে V/I, এটিকে বলা হচ্ছে পরিবাহীর রোধ। তাহলে রোধের সংজ্ঞা যদি বলা হয় কিভাবে বলব? কোনো নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে তার দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহমাত্রা সমান অনুপাতকে বলা হচ্ছে পরিবাহীর রোধ। ওই পরিবাহীর রোধ, কারণ বিভিন্ন পরিবাহীর রোধ বিভিন্ন। রোধের একক, বিভবের একক কি? আমরা যদি সিজিএস পদ্ধতিতে ধরি তাহলে বিভব প্রভেদ এর একক হচ্ছে স্টেট ভোল্ট বা ইএসইউ বিভব, আর তড়িৎ প্রবাহমাত্রার একক হচ্ছে ইএসইউ প্রবাহ। তাই রোধের সিজিএস ইউনিট হচ্ছে ইএসইউ রোধ। এসআই পদ্ধতিতে বিভবের একক হচ্ছে ভোল্ট, আর তড়িৎ প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এটাকে ছোটে লিখলে লেখা হয় V/A, এইটাকেই বলা হচ্ছে ওহম। এর প্রতীক হচ্ছে এইটা হচ্ছে ওহমের প্রতীক। তাহলে রোধের এসআই পদ্ধতিতে একক হচ্ছে ওহম। এখন কোশ্চেন আসতে পারে 1 ওহম কাকে বলে? তাহলে 1 ওহম 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। তাহলে কোনো পরিবাহীর মধ্যে যদি 1 ভোল্ট বিভব প্রভেদ তৈরি করা হয়, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় 1 ভোল্ট বিভব প্রভেদের জন্য, তাহলে এই পরিবাহী রোধকে বলা হচ্ছে 1 ওহম। লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্র প্রকাশ। তাহলে লেখচিত্রের সাপেক্ষে যদি ওহমের সূত্রকে প্রকাশ করতে চাই তাহলে আমাদের প্রথমে লিখতে হবে ইকুয়েশন। আমরা কি জেনেছি? ভি সমান IR। তাহলে নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে আরটা হচ্ছে কনস্ট্যান্ট, সমান V/I। তাহলে ভিটা যেভাবে পরিবর্তিত হবে আইটাও একইভাবে পরিবর্তিত হবে। তাহলে V/I এর অনুপাত যদি সবসময় কনস্ট্যান্ট হয় তাহলে এটা কি ধরনের হবে? একটা সরল লেখা হবে। দেখো, x অক্ষ বরাবর যদি বিভব প্রভেদ এবং y অক্ষ বরাবর যদি তড়িৎ প্রবাহমাত্রা নেওয়া হয় তাহলে V/I এর অনুপাতটা সবসময় ধ্রুবক বলে এইটা একটা সরল লেখা হচ্ছে। কারণ যে কোনো বিন্দুতে আমরা যদি V এবং I এর অনুপাত নিই, এইটা হচ্ছে V আর এইটা হচ্ছে I, তাহলে V আর I এর অনুপাত নিলে যেটাকে বলা হচ্ছে সরল লেখার নতি। ম্যাথামেটিক্সে করে থাকবে সরল লেখার নতি সমান কি? y/x। তাহলে y হচ্ছে I আর এক্সটা হচ্ছে এখানে V। তাহলে I/V এটা হচ্ছে নতি, মানে 1/r। তাহলে এই নতিটা যত বেশি হবে y অর্থাৎ I এর মান যত বেশি হবে তত উপরের দিকে খাড়া হবে, আর যত কম হবে তত নিচের দিকে নামতে থাকবে। V এর মানটা যত বেশি হবে। এইভাবে আমরা লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রকে প্রকাশ করতে পারি। এই ওহমের সূত্রের সাপেক্ষে পরিবাহীকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ওহমীয় পরিবাহী আর একটা হচ্ছে অওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী কাকে বলা হচ্ছে? যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে। আর অওহমীয় পরিবাহী যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না। তাহলে এই লেখচিত্রটা সেই সমস্ত পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য হবে যেগুলো ওহমের সূত্র মেনে চলে, অর্থাৎ ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে এই লেখচিত্রটা প্রযোজ্য হবে।
অহমীয় পরিবাহীর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না, কারণ সেখানে কিন্তু আরটা সবসময় কনস্ট্যান্ট নয়, তাই এইটা সরলরেখা হবে না, এটা আঁকা বাঁকা হবে অহমীয় পরিবাহীর ক্ষেত্রে। উদাহরণ হলে প্রায় প্রত্যেকটা পরিবাহী, ধাতু টাতু এগুলো প্রত্যেকটা হচ্ছে অহমীয় পরিবাহী, কিন্তু অহমীয় পরিবাহী হচ্ছে যেমন অর্ধ পরিবাহী, সিলিকন, জার্মেনিয়াম, অর্ধ পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, এগুলো হচ্ছে অহমীয় পরিবাহী। দেখো, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স ও কোষের অভ্যন্তরীণ রোধ। ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রো তড়িৎ, মোটিভ মোশন থেকে মোটিভ আসছে, চালক ফোর্স বল, ইএমএফকে বাংলায় বলা হচ্ছে তড়িৎ চালক বল। তড়িৎ চালনা করছে যে বলটি, সেটি হচ্ছে ইএমএফ, তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদ, এইগুলো আমি তোমাদের আগেই একটু বলেই দিয়েছিলাম, তবু আবার বলছি। কোনো একটি কোষ নিলাম, কোষের চিহ্ন কীভাবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ প্রান্ত। এই কোষের যদি দুই প্রান্ত আমরা তার দিয়ে যুক্ত করি, তাহলে এটা হচ্ছে বদ্ধবর্তনী। আর যদি তার যুক্ত না করি, বিচ্ছিন্ন করে দিই, তাহলে এটা হচ্ছে মুক্তবর্তনী। বিচ্ছিন্ন অবস্থায় যদি বর্তনী যুক্ত না করা হয়, মুক্ত বর্তনীতে দুই প্রান্তে যে বিভবের পার্থক্য, সেটি হচ্ছে তড়িৎচালক বল। ইলেকট্রোমোটিভ ফোর্স থেকে ই নামকরণ করা হয়েছে তড়িৎচালক বল, এটাকে ই হিসেবে ধরে নেওয়া হয়। আর যদি বর্তনী বদ্ধ করে দিই, যুক্ত করে দিই, তাহলে দুই প্রান্তে যে বিভবের পার্থক্য, তাকে বলা হচ্ছে বিভব প্রভেদ, ভোল্টেজ ডিফারেন্স। তাই একে ভি হিসেবে চিহ্নিত করা হয়। কোনো কোষকে যদি বর্তনী দিয়ে যুক্ত করি, আমি আর একটু বড় করে ছবিটা আঁকছি। আমি এইটা বাইরের তার যুক্ত করলাম, এইটা হচ্ছে কোষ, এইটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ। এইখানে কেন রেজিস্ট্যান্স একটা লেখা হয়, কারণ যে তারটি যুক্ত করা হচ্ছে তার মধ্যে কিছু রেজিস্ট্যান্স আছে, ওই জন্য এটা আর হিসেবে চিহ্নিত করে নেওয়া হয়। বা যে কোনো আমরা বাল্ব যুক্ত করি, ফ্যান যুক্ত করি, যাই করি না কেন, সেখানে কিছুটা রেজিস্ট্যান্স থাকবে। ওই জন্য একটা বর্তনী সম্পূর্ণ করলে রেজিস্ট্যান্স, বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহমাত্রা আই, এইটা দরকার, নাহলে আমরা কোনো বর্তনী সম্পূর্ণ করতে পারবো না, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ ভি ধরে নিলাম। পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এইখান থেকে যদি এইখানে পৌঁছে যায়, এটা যদি ফাঁক থাকে, এর মধ্যে যদি তড়িৎ প্রবাহিত না হয়, তাহলে তড়িৎ কন্টিনিউয়াস প্রবাহিত হবে কি? হবে না। তাহলে কোষের মধ্যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে। আর কোষের বাইরে বর্তনীতে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে কোষের অভ্যন্তরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে। কোষের অভ্যন্তরীণ কিছু রাসায়নিক দ্রব্য, যার মধ্যে কিছুটা রেজিস্ট্যান্স থাকছে, রোধ থাকছে, সেটা বাধা দিচ্ছে। তাহলে এই কোষের অভ্যন্তরে যে বাধার সম্মুখীন হচ্ছে, তাকেই বলে নেওয়া হয়, তাকেই ধরে নেওয়া হয় কোষের অভ্যন্তরীণ রোধ, যেটাকে আমি স্মল আর হিসেবে চিহ্নিত করছি। তোমরা যখন রোধের সমবায় করবে তখন জেনে নেবে। এখন একটু বলে রাখছি, এই স্মল আর এবং ক্যাপিটাল আর শ্রেণী সমবায় যুক্ত আছে, তাহলে মোট রোধ হচ্ছে আর প্লাস আর। এটা কি করে আসছে?
শ্রেণীর সমবায় যখন করব তখন ব্যাখ্যা করে দেব। তাহলে মোট রোধ হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ভি। তাহলে তড়িৎ প্রবাহমাত্রা আই সমান কি লিখব? ভি বাই আর প্লাস আর। কিন্তু এইখানে একটা মজার বিষয়, তোমাকে ভাবতে হবে এটা কি ভি হবে অর্থাৎ বিভব প্রভেদ হবে না তড়িৎ চালক বল হবে। বিভব প্রভেদ কখন হচ্ছে? বদ্ধ বর্তনীর ক্ষেত্রে যদি বর্তনী যুক্ত করা হয়, কিন্তু যুক্ত করার আগে বর্তনী যুক্ত করলে যে বিভব প্রভেদ সেটা হচ্ছে বিভবের পার্থক্য, সেটা হচ্ছে বিভব প্রভেদ, কিন্তু তার আগে এর যে মোট তড়িৎ চালক বল সেটা হচ্ছে, বা দুই প্রান্তের যে মোট বিভব প্রভেদ সেটা হচ্ছে ই। তাহলে আমরা যখন যুক্ত করছি তখন এই ভি হিসেবে আমরা কিন্তু ধরবো না, তখন এইটাকে কি হিসেবে ধরবো? ই হিসেবে ধরবো। তখন ভি হিসেবে ধরা যাবে না। তাহলে এই ভিটা লেখা যাবে না, আমাদের এটা কি লিখতে হবে? আই সমান ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে ই সমান কি লিখতে পারি? আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, অর্থাৎ আই আর ইন্টু আই স্মল আর। এখন দেখো, বদ্ধ বর্তনীর ক্ষেত্রে দুই প্রান্তে যে বিভবের পার্থক্য সেটা হচ্ছে ভি। তাহলে বদ্ধ বর্তনীতে ক্যাপিটাল আর রোধটা অতিক্রম করছে, তাহলে এই আই আরটাই আমরা ভি হিসেবে চিহ্নিত করছি। কেন? কারণ বদ্ধ বর্তনীতেই বলা হয়েছে বিভবের যে পার্থক্য অর্থাৎ ভি সমান আই আর, এইটাই হচ্ছে বিভব প্রভেদ। আর মোট বিভবের পার্থক্য সেটাই হচ্ছে তড়িৎ চালক বল। তাহলে তড়িৎ চালক বল বিভব প্রভেদ থেকে বড়, কারণ ই মাইনাস ভি সমান হচ্ছে আই আর। তাহলে তড়িৎ চালক বল মুক্ত বর্তনীতে যখন বর্তনী দেওয়া হচ্ছে না তার মধ্যে বিভব প্রভেদ হচ্ছে তড়িৎ চালক বল, কিন্তু যখনই বর্তনী সম্পূর্ণ হচ্ছে এর ভিতরের রোধ অতিক্রম করার জন্য কিছুটা বিভব নষ্ট হচ্ছে। আই ইন্টু আর মানেই তো বিভব, এটাকেই বলা হচ্ছে নষ্ট ভোল্ট, যার জন্য তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে। এবং এই আরটাই হচ্ছে অভ্যন্তরীণ রোধ, যার জন্য কিছুটা বিভব নষ্ট হচ্ছে, যেটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট। এই নষ্ট ভোল্টকে অনেক সময় বলা হয় অভ্যন্তরীণ বিভব পতন, অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট। এখান থেকে এই ইকুয়েশনটা থেকে আমরা তড়িৎচালক বল বা ইএমএফের আলাদাভাবে সংজ্ঞায়িত করতে পারি। এখন যদি বাহ্যিক রোধ বা মুক্ত বর্তনী মানে বাহ্যিক রোধ জিরো, আরটা যদি জিরো হয় তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি? ভি সমান আই আর, অর্থাৎ জিরো, মানে ই সমান হচ্ছে আই আর। তাহলে এখান থেকে সংজ্ঞায়িত করতে চাইলে আমরা কিভাবে বলবো? কোনো বর্তনীর তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধানকে কোনো বাহ্যিক সংস্থা দ্বারা নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাই হচ্ছে ইএমএফ বা তড়িৎচালক বল। এই ইকুয়েশনগুলো ভালো করে মনে রাখবে, কারণ এগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে কাজে লাগতে পারে এবং এখান থেকে বিভিন্ন ব্যাখ্যামূলক কোশ্চেনও তোমরা সলভ করতে পারো। রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক, এগুলো জানার জন্য আমাদের আগে জানতে হবে রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। কোনো পরিবাহীর রোধ কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত যে হচ্ছে তার জন্য যে বাধা দিচ্ছে এই রোধ আর কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। যদি পরিবাহীর দৈর্ঘ্য বেড়ে যায় তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বেশি পরিমাণে
ইলেকট্রন পৌঁছাতে পারবে না কম পরিমাণে ইলেকট্রন পৌঁছাতে পারবে? দূরত্ব বেড়ে গেলে ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার উল্টো দিকে ইলেকট্রন আসছে, তাহলে ইলেকট্রনের পরিমাণ কমে গেলে আধান কমে যাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা কম হবে। তাহলে আর এল এর সঙ্গে সমানুপাতিক, তড়িৎ প্রবাহ মাত্রা কম অর্থাৎ বাধাটা বেশি হবে, তাহলে দৈর্ঘ্য বাড়লে বাধা বাড়বে, রোধ বাড়ছে, তাহলে আর সমানুপাতিক এল। যদি প্রস্থচ্ছেদ এই ক্ষেত্রফল বেড়ে যায়, এর প্রস্থচ্ছেদটা যদি বাড়ে তাহলে বেশি জায়গা পাচ্ছে, ইলেকট্রনগুলো যাওয়ার জন্য বেশি জায়গা পাচ্ছে, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি হওয়ার সম্ভাবনা কম হচ্ছে, তাহলে বেশি পরিমাণে ইলেকট্রন অন্যদিকে পৌঁছাতে পারবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে, অর্থাৎ রোধ কমে যাবে। তাহলে রোধ প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তাহলে এই দুটো কম্বাইন করলে আমরা কি লিখতে পারি? আর সমানুপাতিক এল বাই এ। সমান নিয়ে আসলে একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসবে, এখানে কনস্ট্যান্টটা নেওয়া হচ্ছে রো হিসাবে, একে বলা হচ্ছে রো, এই চিহ্নকে ইংরেজিতে লিখলে আর এইচ ও, রো। এই রোটা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল। একে বলা হচ্ছে পরিবাহীর রোধাঙ্ক, বা যে পরিবাহীটা নেওয়া হচ্ছে তার উপাদানের রোধাঙ্ক। তাহলে রো সমান আমরা কি লিখতে পারি? উল্টে গেলে আর এ বাই এল। এল যদি 1 হয়, এ যদি 1 হয়, তাহলে রো সমান হচ্ছে আর। তাহলে সংজ্ঞায়িত কিভাবে করব? একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তে মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করতে গেলে তার মধ্যে যে রোধ, সেটাই হচ্ছে ওই পরিবাহীর রোধাঙ্ক। একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে বলা হচ্ছে পরিবাহীর ওই উপাদানের রোধাঙ্ক। এই সমীকরণ থেকে রোধাঙ্কের একক নির্ণয় করতে পারি। রো সমান আমরা কি জানি? আর এ বাই এল। আরটা হচ্ছে রোধ, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, এলটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এসআই পদ্ধতিতে নিলে আর এর একক হচ্ছে ওহম, প্রস্থচ্ছেদ মিটার স্কোয়ার, দৈর্ঘ্য মিটার, তাহলে মিটার মিটার কেটে যাচ্ছে, হচ্ছে ওহম মিটার। তাহলে এসআই পদ্ধতি বা ব্যবহারিক একক বলা যায়। রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। রোধ থেকে আসছে রোধাঙ্ক, পরিবাহিতা থেকে আসছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাটা কি? পরিবাহিতা হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কিভাবে বা কত পরিমাণ তড়িৎ পরিবাহিত হচ্ছে, সেটাই হচ্ছে পরিবাহিতা। এবং এটা যে সংখ্যা দ্বারা নির্ণয় করা হয়, এই যে অঙ্ক যুক্ত হচ্ছে মানে একটা সংখ্যা, কোনো পরিবাহী কত কীভাবে তড়িৎ পরিবহন করছে, একই বিভব প্রভেদ যুক্ত করলে এর তড়িৎ পরিবহন করার ক্ষমতা বেশি না কম, এইটা একটা নির্দিষ্ট মানের সাপেক্ষে আমরা বুঝতে পারি যে এর পরিবাহিতাঙ্ক এত, এর পরিবাহিতাঙ্ক এত। সংখ্যাগুলো আমরা জানলে কি, যার সংখ্যাটা বেশি সে বেশি পরিমাণে তড়িৎ পরিবাহিত করতে পারবে। এই সংখ্যাটা নির্ণয় করার জন্য আসছে পরিবাহিতাঙ্ক, পরিবাহিতা থেকে পরিবাহিতাঙ্ক। ঠিক এর উল্টো সিগমা দ্বারা পরিবাহিতাঙ্ক নিরূপণ করা হয়। সিগমা সমান হচ্ছে 1 বাই রো, রোধের ঠিক উল্টো, রোধাঙ্কের ঠিক উল্টোটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। কিভাবে সংজ্ঞায়িত করব? একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলযুক্ত কোনো পরিবাহিতাকে ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বলা হচ্ছে।
রোধ যেমন বলা হচ্ছে, যে ধর্মের জন্য তড়িৎ পরিবহনকে বাধা দেয় তাকে বলা হচ্ছে রোধ। সে একইভাবে পরিবাহিতা হচ্ছে যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যেতে পারে, সেটাই হচ্ছে তড়িৎ পরিবাহিতা। সেখান থেকে আসছে তড়িৎ পরিবাহিতাঙ্ক। এর এককও একইভাবে নির্ণয় করব, 1/ρ অর্থাৎ L/RA, অর্থাৎ এটা উল্টে যাচ্ছে, তাহলে কি হবে, এইটা ওহম সেমি বা 1/ওহম সেমি। 1/ওহম সমান কি হচ্ছে, এই চিহ্নটাকে বলা হচ্ছে মো। এর ঠিক উল্টো, এটা হচ্ছে ওহম, OHM, এটা ঠিক উল্টো, এটাকে বলা হচ্ছে MHO, মো পার মিটার। এইখানে যদি আমরা SI ইউনিট নিই তাহলে এটা ওহম, এটা মিটার হবে, তাহলে পার মিটার, মো পার মিটার। একে বলা হচ্ছে সিমেন্স, এস দ্বারা চিহ্নিত করা হয়। এইটা সমান এস বা সিমেন্স। এটা হচ্ছে পরিবাহিতাঙ্কের একক। পরিবাহী ও অন্তরক। কোনো পদার্থকে তড়িৎ পরিবহনের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। যদি তড়িৎ পরিবহন করতে পারে খুব ভালোভাবে, তখন তাকে বলা হচ্ছে তড়িতের সুপরিবাহী। আর যদি তড়িৎ পরিবহনে অক্ষম হয়, সাধারণত তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে বলা হচ্ছে অন্তরক। সুপরিবাহী কী কী? বিভিন্ন ধাতু, তামা, রূপা, এগুলো হচ্ছে তড়িতের সুপরিবাহী। অ্যালুমিনিয়াম। অন্তরক কি? যেমন কাঁচ, কাঠ, প্লাস্টিক, রাবার, এগুলো হচ্ছে অন্তরক পদার্থ। রোধাঙ্কের বা পরিবাহিতাঙ্কের মান অনুসারে আমরা এগুলোকে আলাদা করতে পারি। রোধাঙ্কের মান যদি, যেমন 10⁻⁸ ওহম মিটার থেকে 10⁻⁶ ওহম মিটার পর্যন্ত রোধাঙ্ক বিশিষ্ট পরিবাহীকে বলা হচ্ছে সুপরিবাহী। খুব ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারে, কারণ রোধটা খুব কম। আবার রোধটা যদি বেশি হয়, 10⁻10 থেকে 10⁻17 ওহম মিটার রোধাঙ্ক বিশিষ্ট পরিবাহীর ক্ষেত্রে, পদার্থের ক্ষেত্রে, তাদেরকে বলা হচ্ছে অন্তরক। এছাড়াও অর্ধপরিবাহী ও অতি পরিবাহী আছে। যেমন রোধাঙ্ক সুপরিবাহীর থেকে বেশি কিন্তু অন্তরকের থেকে কম, এই রোধাঙ্ক বিশিষ্ট পরিবাহীকে, বিভিন্ন পদার্থকে বলা হচ্ছে অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা এমনি সুপরিবাহীর ক্ষেত্রে কি পাই? তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বেড়ে যায়, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, তাপমাত্রা বাড়লে তার রোধ কমে যায়, অর্থাৎ রোধাঙ্ক হ্রাস পায়। তাহলে এখানে আমরা যদি লেখচিত্রটা প্রকাশ করতে চাই, কিভাবে হবে? x অক্ষ বরাবর উষ্ণতা, y অক্ষ বরাবর যদি রোধাঙ্ক নেওয়া হয়, তাহলে রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্রটা এইভাবে একটা গ্রাফ হবে। তাপমাত্রা বাড়ার সঙ্গে আস্তে আস্তে রোধাঙ্ক কমছে। এছাড়াও কিছু ধাতু এবং কিছু যৌগিক পদার্থ আছে যাদের তাপমাত্রা যদি কমাতে থাকি, একটা নির্দিষ্ট তাপমাত্রা অপেক্ষা কম হয়ে গেলে এদের রোধাঙ্ক শূন্য হয়ে যায়। যে নির্দিষ্ট টেম্পারেচারে রোধাঙ্ক শূন্য হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে সংকট তাপমাত্রা। এই সমস্ত পরিবাহীকে বলা হচ্ছে অতি পরিবাহী। সংকট তাপমাত্রার নিচে ওই পরিবাহীর কোনো রোধ থাকে না, তড়িৎ প্রবাহমাত্রা সর্বোচ্চ হয়, ওই জন্য একে বলা হচ্ছে অতি পরিবাহী। যেমন পারদ 6.2 কেলভিন তাপমাত্রা, সীসা 7 কেলভিন তাপমাত্রা,
এর নিচে এগুলো অতিপরিবাহী লক্ষ্য করা যায়। তো আমাদের এত দূর থাক, আর বেশি পড়ালে ভিডিওটি দীর্ঘায়িত হবে, ওই জন্য এখানেই শেষ করছি। ভালো করে পড়ো, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো। ভালোভাবে থাকো, সুস্থ থাকো।